স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে আমাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করছি অবরোধের গাড়ি বিক্রি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বারভিটার সভাপতি হাবিবুল্লাহ ডন এবং বারভিটার সাবেক মহাসচিব এম এ হামিদ শরীফ। জনাব শরীফ এবং জনাব ডন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শরীফ, আপনার কাছে জানতে চাচ্ছি এবার এই সময়ে যে হরতাল এবং অবরোধের কারণে যে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, সেই ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নেবার মতো আসলে অবস্থা আসলে নেই আপনাদের, যেটা আপনি বলছেন। কিন্তু যেসব প্রণোদনা চাচ্ছেন, সেই প্রণোদনাগুলো আসলে কতটা যৌক্তিক বলে আপনি দাবি মনে করেন আপনি এই ক্ষেত্রে? যেমন আপনারা বলছেন যে সুদ মওকুফ করে দেওয়া হোক, বাট পুরোপুরি সুদ কি আসলে মুক্ত করা সম্ভব কিনা, বা বন্দরের যে সারচার্জ দিতে হচ্ছে অতিরিক্ত সময় রাখার জন্য, আপনি গাড়ি রাখার জন্য, সেগুলো হয়তো মওকুফ চাচ্ছে বলছেন। আসলে কতটা যুক্তিসঙ্গত মনে করেন আপনারা? এবং সবাই চায় আসলে সেই ক্ষেত্রে সব মানে সার্বিকভাবে ইকোনমি আসলে অবস্থা কি দাঁড়াবে? না, আসলে এটা একটা দেশের অর্থনীতি হচ্ছে দেশের উন্নতির একমাত্র সিম্বল, সুপার। তো সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নতির কথা যদি ভাবেন, তাহলে এই সুদ মওকুফ করা কোনো একটা ব্যাংকের জন্য, তাদের জন্য এই সময়কালীন, আমরা চাচ্ছি না যে এর আগের আমাদের যে সুদ হয়ে আছে সেটা মওকুফ করা হোক। এই যে আমরা যে আপদকালীন সময়টার জন্য এইটুক সুদ মওকুফ করতেই পারেন ব্যাংক, এবং সেই প্রভিশন হয়তো বা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে বা নির্দেশনা দেওয়া হলে ব্যাংক এটা করতে পারবে বলে আমরা মনে করি, এবং এটা 100% যৌক্তিক। দ্বিতীয়ত হচ্ছে যে বন্দরের যে গুদাম ভাড়া, এটাও কিন্তু শতকরা 100% যৌক্তিক, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সেটা দেওয়ার বিধানও আছে, এবং আইনের বিধানে আছে যে নৌপরিবহন মন্ত্রী নিজেই শতকরা 25% পর্যন্ত মওকুফ করতে পারেন। তার অতিরিক্ত যদি উনি মওকুফ করতে চান, হয়তো বা প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন হবে। তো এটাও আমি মনে করি যে শতকরা 100% যৌক্তিক। তার কারণ এই যে পড়ে থাকা অবস্থায় আমাদের গাড়িগুলার যে বিভিন্ন স্পেয়ার পার্টস বা টায়ার ইত্যাদিরও ক্ষতি হয়েছে, আমরা সেই ক্ষতিটা তো আর চাচ্ছি না সরকারের কাছে যে সেই ক্ষতিপূরণ আমাদেরকে দেওয়া হোক। আমাদের যে দোকান ভাড়া গেছে, আমাদের কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হচ্ছে, সেই সব অপূরণীয় ক্ষতি, সেগুলো আমরা চাচ্ছি না। অন্তত সরকারের পক্ষ থেকে যেটুকু আমাদেরকে সহযোগিতা দেওয়া সম্ভব, সেইটুকুই আমরা দাবি করছি সরকারের। ধন্যবাদ। ব্যাংক সুদের মওকুফ করার দায়িত্ব তো সরকারের না, সরকার আসলে পরামর্শ দিতে পারে বা বলতে পারে, কিন্তু ব্যাংকগুলোই আসলে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে। সেই বিষয়ে কি আপনারা কথা বলেছেন কিনা ব্যাংক কর্তৃপক্ষের সাথে বা কেন্দ্রীয় ব্যাংকের সাথে কথা বলেছেন? অ্যাকচুয়ালি আমাদের কদিন আগে আমরা আমাদের সংগঠনের সব নেতৃবৃন্দ বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাকচুয়ালি এই যে অচল অবস্থা, এই অচল অবস্থা থেকে আমাদের কি কি করণীয়, এইসব এর মধ্যে এটা উঠে এসছে যে বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা একটা অফকোর্স চিঠি দিব, যে ব্যাংকের যে সুদটা আছে, যে অবরোধ এবং হরতালকালীন এসব সময়গুলো আমরা ব্যবসা বন্ধ রাখছি, এই জিনিসটাকে ওনারা কীভাবে স্যাক্রিফাইস করা যায়, কতটুকু নমনীয় করা যায়, এই ব্যাপারে আমরা অফকোর্স চিঠি দিচ্ছি। আরেকটা হলো যে আমরা নৌ পরিবহন মন্ত্রীর কাছে আমরা একটা এখান সংগঠন থেকে চিঠি দিচ্ছি যে ওনার যে আমাদের যে বন্দরের যে ড্যামারেজ যেটা প্রায় ধরেন 6443 ইউনিট গাড়ির উপর প্রতিদিন প্রায় 27 লক্ষ টাকা করে হলে এই 28 দিনে প্রায় 8 কোটি টাকার মতো এই ড্যামারেজ ওয়ারফেন যেটা বলি আমরা, এটা আসছে। তো এটা কিন্তু বহন করতে হবে আমাদের মেম্বারদের, যারা আমরা গাড়ি ব্যবসা করছি তাদের। আমাদের এই বোঝা মনে আমরা সইতে পারবো না, এত বড় বোঝা। এই জন্য আমরা নৌপরিবহন মন্ত্রীর কাছে অফকোর্স আবেদন জানাচ্ছি, বন্দরের কাছে জানাচ্ছি। আরেকটা যেটা আমরা বন্দরের কাছে আরেকটা আবেদন জানাচ্ছি যে আপনি জানেন যে প্রায় 3 মাস পরে হলে এটাকে সাথে সাথে অকশনে নিয়ে যায় আর কি, যেটা বিধান আর কি। কারণ আমাদের তো 1 মাস তো অলরেডি বন্ধ হয়ে হবে, আমরা বের করতে পারিনি এই গাড়ি। আর এটা কোথায় যায় পৌঁছে এই আন্দোলনটা, সেটা আমরা বলতে পারছি না। তো আমরা সেটাও চাবো যে কীভাবে রিল্যাক্স করা যায়, যে আমাদের এই টাইমটা যেন আমাদের যারা এফেক্টেড হচ্ছে কিংবা অকশনে নেওয়ার কথা, সেগুলো যেন অকশনে না নেওয়া হয়, এটা যেন বন্ধ রাখা হয়, সেটার জন্য আমরা অফকোর্স সরকারের কাছে এটা আবেদন জানাবো। এমনি এই মুহূর্তে কি আর কোনো গাড়ি আপনারা আমদানি করছেন নাকি সেটা অন ওয়ে আছে? সেক্ষেত্রে আসলে নতুন গাড়ি যদি আবার বন্দরে এসে পৌঁছায়, তখন আসলে বন্দরের অবস্থা কি দাঁড়াবে, কোথায় রাখবে? অল্প কিছু গাড়ি আসছে, কারণ না আসা ছাড়া উপায় ছিল না। অর্থাৎ যে গাড়িগুলার আগে থেকে 2 মাস আগে 3 মাস আগে এলসি খোলা হয়ে গেছিল, সেইটা যদি যে জাপানের যে সাপ্লায়ার, সে কিন্তু আমাদের উদ্দেশ্যেই এই গাড়িগুলো কিনেছিল, এবং সে সঠিক টাইম মতো যদি এই গাড়িগুলো সাপ্লাই করতে না পারে, তাহলে সেখানেও শুধু আমাদেরই নয়,
আমাদের ব্যবসায়ীদের, আমাদের ব্যাংকের এবং দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এই জন্য আমরা ওই জায়গায় একটা বিপদে আছি যে পরবর্তীতে তারা হয়তো বাংলাদেশে গাড়ি সরবরাহ করা থেকে বিমুখ হয়ে যাবে এবং দেশের বদনাম হবে। সেই বাধ্যবাধকতা থাকায় হয়তো বা কিছু গাড়ি এখনো পাইপলাইনে আছে, এগুলো আনা ছাড়া উপায়ও নাই আমাদের। বেশ কিছু পণ্য পরিবহন পুলিশি নিরাপত্তা হচ্ছে চিটাগং থেকে, সেক্ষেত্রে এই আপনাদের যে গাড়িগুলো বন্দরে আটকা পড়ে আছে, আপনারা যারা আনতে পারছেন না, ঢাকা বা অন্য জায়গায় নিতে পারছেন না, সেক্ষেত্রে সেই ব্যবস্থা চিন্তা করছেন না? আপনি জানেন যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা যায় কিনা? অ্যাকচুয়ালি যে কর্মসূচিগুলি চলছে বিরোধী দলে, যেটা বলি যে সেখানে কিন্তু অবরোধ যেটা দিয়েছে, অবরোধ অর্থটা কি? অবরোধ হলো যে গাড়ি যেন ঢাকার বাইরে থেকে কিংবা ঢাকার আশেপাশে থেকে ঢুকতে না পারে কিংবা যেতে না পারে, সেটা অবরোধের তাদের যেটা ব্যাখ্যা ওনারা দিয়েছেন, সেই ব্যাখ্যা অনুযায়ী কিন্তু পরিবহন সেক্টরটা প্রথমে এফেক্টেড হচ্ছে। পরিবহন সেক্টরটা, এই পরিবহন সেক্টরের মধ্যে ধরুন আমরা যেটা বলি যে বাস, ট্রাক সব মিলিয়ে এবং আমাদের যে গাড়ির যাতায়াত, সেটাও কিন্তু এফেক্টেড হচ্ছে। এখন বন্দর থেকে কোনো গাড়ি আমরা কিছু কিছু মেম্বাররা ধরেন গাড়ি অ্যাডভান্স নিয়ে ফেলেছে কোনো ক্রেতার কাছে থেকে, এখন তাকে তো তার প্রেসারে হয়তো গাড়ি বের করতে গিয়েছে এবং কিছু গাড়ি বেরও করেছে, কিন্তু আমাদের কাছে খবর এসছে যে গাড়ি বের করে আসার সময় প্রতিমধ্যে কিন্তু অনেক গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, অনেক গাড়ির টায়ার ফুটো করে দেওয়া হয়েছে এবং বোমাও মারা হয়েছে, যেটা ককটেল, যেটা হয়তো লাকিলি স্কেপ। এই ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে কেউ কিন্তু আর গাড়ি বেরও করতে পারছে না। কিন্তু যারা ক্রেতারা আগে অ্যাডভান্স দিয়ে ফেলেছে তারা তো অফকোর্স প্রেশারাইজ করছে যে আমাকে গাড়িটা দেন, আমার ধরেন অনেকে হয়তো অনেক টার্গেট আছে, বিয়ে শাদী, এটা বন্ধ থাকে না, এইসবের মধ্যেও কিন্তু মানুষ কিন্তু করছে। ধরেন আমি জীবিকার জন্য কিন্তু আমি বেরিয়ে এসেছি, কিন্তু আমার এখানে আসতে হয়েছে, কিন্তু এবং জীবিকার টানে কিন্তু লোকজন ঘর থেকে বেরোচ্ছে, এখন ফিরবে কিনা সেটা কিন্তু আরেকটা প্রশ্ন, এবং কি অবস্থায় ফিরবে সেটা কিন্তু একটা প্রশ্ন, কিন্তু মানুষ কিন্তু বেরিয়ে আসবে। এবং আমি মনে করি যে এই শতাব্দীতে এসে মধ্যযুগীয় এরকম যে কর্মসূচি কর্মকাণ্ড হচ্ছে, সেটা কিন্তু টোটালি কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল না, কোনো সভ্য সমাজ এটা হতে পারে না। এটা কিন্তু আমরা ব্যবসায়ীরা নিন্দা জানাই। আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা কিন্তু কোনো দলের না, বারে বারে বলি আমরা আমাদের একটাই দল, আমরা ব্যবসায়ী দল। সরকার ভালো কিছু করবে অফকোর্স আমরা সাপোর্ট করব, এবং যারা বাজে কিছু করবে এটা নিন্দা করবে। ব্যবসায়ীদের এটাই চরিত্র হওয়া উচিত। কিন্তু আমরা কখনো হয়তো আইডিয়া দিতে পারবো না, বাট আমরা মনে করি সরকারের একটা পার্ট অংশ আমাদেরকে নিয়ে সরকার চলবে। আমরা হয়তো সবাইকে নিয়ে সাজেশন দিব, ব্যবসায়ীরা সাজেশন দিব, আমাদের যেটা ভালো হবে সরকার সেটা পিক করবে, যেটা ভালো না মনে করবে সেটা পিক করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু এখন যেটা চলছে আন্দোলন নামে, এটা কিন্তু সত্যি দুঃখজনক। জ্বালাও পড়া, এটা কোনো সভ্য সমাজ কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না, করবেও না। আমরা দেখেন 2014-তে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য, এই শরীফ ভাই আছেন, আমরা আছি, আমরা ব্যবসায়ী কিন্তু অনেকটা খুশি হয়েছিলাম, কেননা আমাদের কিছু টার্গেট ছিল, টার্গেট অনুযায়ী কিন্তু আমরা এনবিআর থেকে কিছুটা ডিউটি মৌকুফ করিয়েছিলাম। তারপরে আপনার গিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথাবার্তা বলে অটো লোনের যে সুবিধাটা যেটা সংকুচিত ছিল ওটাকে আবার কিছুটা বৃদ্ধি করেছি, অ্যামাউন্টটা কিছুটা বাড়ানো হয়েছিল। এবং আপনার এই অনুষ্ঠানে এসে কিন্তু আমরা কথা বলেছিলাম যে না, অল পজিটিভ ইন্ডিকেটরগুলি আমরা দেখিয়েছিলাম যে না, আমাদের সেলটা বাড়ছে, বিক্রি বাড়ছে। আর আজকে দুঃখজনক হলো সত্যি এসে কথা বলতে হচ্ছে যে বিক্রি কমে গেছে, ঘর থেকে বেরোতে পারছি না, এবং ব্যবসা বাণিজ্য বন্ধ, এবং প্রায় 90% ফল করে গেছে। 10% হয়তো বিক্রি হচ্ছে, কোনো এখানে শোরুম খুলে হয়তো আমরা 2-1টা ডেলিভারি দিতে পারছি। এভাবে কিন্তু ব্যবসা চলতে পারে না। যেটা ভাবে ঢাকার বাইরে কি অবস্থা, আপনার শোরুমগুলোর কি অবস্থা? আমাদের গাড়ি বিক্রি যে শোরুমগুলো, কি অবস্থা? শোরুমগুলো টোটালি বন্ধ। এটা আপনি যদি একটু পিছনের দিকে তাকান, সেই 1980-র দশক থেকেই যে আন্দোলনগুলো ছিল, যেমন এরশাদকে যখন 90-র আন্দোলন, সেই সময় তো বিএনপি আওয়ামী লীগ সহ দুই দল মিলেই আন্দোলন করছে। তো সবসময় সব আন্দোলনেই দেখবেন যখন হরতাল ডাকা হয়, হরতালের আগের দিন বিকাল থেকেই কিন্তু আমাদের গাড়ির দোকান বন্ধ করে দিতে হয় এবং গাড়ি চলাচল বন্ধ। অর্থাৎ কেন জানি এই রাজনৈতিক প্রথাটা বাংলাদেশে আছে যে কোনো আন্দোলন করলেই আগে গাড়ি ভাঙচুর করতে হবে। সুতরাং আমরা গাড়ির ব্যবসায়ীরা যে কোনো আন্দোলন, যে কোনো হরতাল অবরোধ হলেই সবচেয়ে বেশি এফেক্টেড, এবং আমরা একেবারে মানে বন্দী হয়ে যাই। কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে থেকে সাপোর্ট এখন অনেকটা চেঞ্জ হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানির হয়তো আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে একটা কথা ছিল যে ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্স এর টাকাটা ক্লেম করতে গিয়ে জুতার তলি ক্ষয় হতো, বাট এখন ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, বিকজ অনেক ইন্স্যুরেন্স কোম্পানি চলে এসছে। প্রতিযোগিতার কারণেই হোক, ইন্স্যুরেন্স ক্লেম করলে কিন্তু এখন ইন্স্যুরেন্সটা পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়। আগের যে প্রথাটা ওটা চেঞ্জ হয়েছে আমি মনে করি। এবং অবশ্যই আপনি যে ট্রেনটা বললো যে অ্যাকচুয়ালি কোনো বাস, ট্রাক এবং গাড়িতে
কোনো হরতালের আগে একটা কর্মসূচি যখন দেওয়া হয় এটা যে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রথমেই আক্রমণ হয় করার জন্য, হ্যাঁ, প্রথমেই গাড়ি পুরানো কিংবা এইটা এইটা একটা বা আপনি আমাদের- জানেন যে অনেক উন্নত বিশ্বে, অনেক ইভেন কি মালয়েশিয়াতে যেই দলটার মাধ্যমে কোনো জনগণের সম্পদ নষ্ট হবে, যদি হয় ক্ষতি, ওই ক্ষতির পরিমাণ কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে কিন্তু ক্লেম করা হয় কিন্তু। ধন্যবাদ জনাব ডন, ধন্যবাদ জনাব শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সাপেক্ষে শেষ করতে হচ্ছে আমাদেরকে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।